তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি আমরা টেস্টিং এর কথা বলি, আমরা এতক্ষণ ধরে যা টেস্ট করলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে এই কালার ফাস্টনেস টেস্ট। ফ্লেভাবিলিটিও গুরুত্বপূর্ণ, পাশাপাশি আরো কিছু টেস্ট আছে, যেমন এই স্টিফনেস, তারপরে ফাইবার আইডেন্টিফিকেশন, এগুলো গুরুত্বপূর্ণ টেস্ট, স্ট্রেংথ গুলা। তো কালার ফাস্টনেসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা টেস্ট করা হয় বিভিন্ন জায়গায়। প্রচুর পরিমাণে টেস্ট করা হয়, কারণ এটা দরকার হয়। কারণ একটা 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 গার্মেন্টস যদি কোনো বায়ার কিনে বা অ্যাপারেল, তো সেক্ষেত্রে সে কিন্তু চায় যে এটা এনশিওর করতে যে তার কাপড়টার রংটা একটা দীর্ঘ সময় টিকে থাকবে, বা রংটা উঠে যাবে না, অথবা এই রংটা গিয়ে আরেকটা কাপড়ের গায়ে লেগে যাবে না। এটা কিন্তু একটা কাস্টমারের সবসময় ডিজায়ার থাকে। তুমিও যখন বাজার থেকে কাপড় কিনো তখন এই বিষয়টা আগে দেখো যে রং উঠবে কিনা। তো রং উঠলে কিন্তু এটা প্রবলেম, তার কালারটাকে হারিয়ে ফেলবে, কাপড়টার যে মানে আপিল আছে সেটা হারাবে, অথবা কাপড়ের আপিলিংটা থাকবে না। তখন এটা কিন্তু আর আবেদন তৈরি করতে পারবে না বা পরবে না, একটা সময় ফেলে দিতে হবে। আবার যদি এটাকে অন্যান্য একটা কাপড়ের সাথে ওয়াশ করা হয়, তখন যদি সেই কাপড়ে গিয়ে লেগে যায়, এটাও কিন্তু একটা বড় প্রবলেম, তখন দুইটা কাপড়ই নষ্ট হবে। তো এই জন্য কালার ফাস্টনেস প্রপার্টিটা, বিশেষ করে ডাইং করাটা, ডাইং যে আমরা করলাম, ডাইং করার কারণে আমার কাজটা কতটা নিখুঁত হলো বা আমি কত ভালো ডাইং করতে পারলাম, এই বিষয়টার একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে কালার ফাস্টনেস। তো কালার ফাস্টনেস কি, এটা তো বুঝো সবাই নাকি? একজন বলো তো দেখি। স্যার কোশ্চেনটা কি ছিল? কালার কালার ফার্স্ট। ফাস্টনেস, হ্যাঁ, কালার ফাস্টনেস বিষয়টা কি? মানে আগে শুনছো, আগে না শুনলে অসুবিধা নাই। যারা কেউ আগে শুনছি স্যার। শুনছি, আমি টার্মটা তো শুনছি। মানে এটা দ্বারা বোঝা যায় যে মানে একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল কালার কি পরিমাণ ফেডেড হবে, রেজিস্ট্যান্ট টু ফেডিং, মানে কতটুকু রোধ করবে, হ্যাঁ মানে এটা, কালারটা ডিসকালার হয়ে যাওয়া কতটুকু রোধ রেজিস্ট্যান্স করবে। রেজিস্ট্যান্স টু কালার। হ্যাঁ এটাই আমরা বলতে চাচ্ছি যে এখানে কালার রেজিস্ট্যান্স আর কি, অর্থাৎ বিভিন্ন ধরনের মেকানিক্যাল অথবা কেমিক্যাল ট্রিটমেন্টে কালারের যে রেজিস্ট্যান্সটা কতটুকু রেজিস্ট করতে পারে উঠে যাওয়াটা থেকে বা ফেড হওয়াটাকে, সেটাই আমরা বলতেছি কালার ফাস্টনেস। তো এখানে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলা আছে, তোমরা এগুলা দেখে নিও বা আমি একটু পড়ে যাই খুব সংক্ষেপে। এগুলো গুরুত্বপূর্ণ না, আমরা মূল সংজ্ঞা থেকেই শুরু করব। এখানে কিছু ইন্ট্রোডাক্টরি কথা হচ্ছে এরকম যে কালার মানে ব্লিড হওয়া যা বা ছড়িয়ে পড়াটা ওয়াশিং এর সময়, অথবা সূর্যালোকে যখন আমরা কাপড়কে রোদে শুকাতে দেই, অথবা অন্যান্য যে কোনো সময়, এটা কাস্টমার কখনো রাবিং পছন্দ আছে করে না, বুঝেছি। ডোন্ট লাইক, তারা পছন্দ করে না। বাট এটাকে আমরা কিভাবে মানে রাখতে পারি, কালারটাকে টিকিয়ে রাখতে পারি কিভাবে, অথবা চলে যাবে কিনা এটা কিভাবে টেস্ট করতে পারি, তো সেই জন্য কালার ফাস্টনেস টেস্টিংটা করা হয়ে থাকে ল্যাবরেটরিতে, যেটা কিনা আমাদেরকে এনশিওর করতে সহযোগিতা করে যে আমার কালারটা ফ্রেশ এবং ভাইব্রেন্ট থাকবে, অর্থাৎ কালারটা টিকে থাকবে একটা দীর্ঘ সময় ধরে বা ভালো থাকবে। তো ডিউরিং ইউজের সময় টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলোকে আমাদের বিভিন্ন মানে অবস্থার মধ্যে যেতে হয়, যেমন লাইটের মধ্যে যেতে হয়। তুমি লাইটে রাখতে হবে, কাপড়কে শুকাইতে হবে, তো কাপড়কে শুকাতে জন্য তুমি সানলাইটে অথবা যে কোনো লাইটে নর্মালি রাখতেছো। ওয়াশ তো করাই লাগে, আমরা যে কাপড়গুলো রিইউজ করি, বারবার পরি, সেই কাপড়গুলোকে ওয়াশ করতে হচ্ছে, আয়রনিং করতে হচ্ছে। তো আয়রনিং করার সময় কিন্তু প্রেস হয়, মানে চাপ পড়ে কাপড়ের উপর, তখন একটা কালার থেকে একটা কালার লেগে যাওয়ার যে সম্ভাবনা সেটা তৈরি হয়। তারপর সুইটিং হয়, আমরা অনেক সময় ঘামি, হ্যাঁ, তখন পার্সপাইরেশন জেনারেট হয়, সেই পার্সপাইরেশনটা কাপড়ের গায়ে গিয়ে কাপড়ের কালারকে নষ্ট করে, এটা একটা সমস্যা। তো বিভিন্ন ফ্রিকশনের মধ্যে যেতে হয়, ওই সময় ফ্রিকশনের কারণেও কালার নষ্ট হয়। এবং কেমিক্যাল এজেন্ট, এখানে একটু বিষয় খেয়াল রাখবা, এই যে এখানে আমরা ফ্রিকশনের কথা বলতেছি, আগেও কিন্তু আমরা ফ্রিকশনের কথা বলছি। আগে হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ওখানে হচ্ছে পিলিং এবং অ্যাব্রেশনের জন্য, অর্থাৎ ওখানে কাপড়ের ক্ষতিটা আমরা দেখতে চাচ্ছিলাম, যে ওখানে কিন্তু ফিলিংটা কি জানো স্যার? হাই লেভেল অফ মানে ফ্রিকশন, ওখানে সাইকেল, কত সাইকেলে কাপড় ছিঁড়ে যায়, বা কাপড়ের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কত। আর এখানে ফ্রিকশন কিন্তু হালকা ফ্রিকশন, যেটা কিনা কাপড়ের যে কালার বা ডাইটা আছে, সেই ডাইটাকে ওঠা এবং না ওঠার ক্ষেত্রে যে ভূমিকাটা রাখে সেটার কথা বলা হচ্ছে। তারপর কেমিক্যাল এজেন্টের মধ্যে যেতে হতে পারে, অনেক সময় আমরা ব্লিচ ইউজ করি, বিভিন্ন ব্লিচ ইউজ করি বা বিভিন্ন কেমিক্যাল ইউজ করি, তো সেই সব কেমিক্যাল ইউজের কারণে কাপড়ের যে কালার যে টিকে থাকা সেটার কেমন ইম্প্যাক্ট পড়ে সেটা। তো সাম প্রিন্টেড এন্ড ডাইড টেক্সটাইল আর অলসো সাবজেক্টেড টু স্পেশাল ফিনিশিং প্রসেসেস, যেমন আমরা প্রিন্টিং এবং ডাইং করা কিছু স্যাম্পলকে অনেক সময় ফিনিশিং করে থাকি। তো ফিনিশিং করলে কিন্তু কালার ফাস্টনেস প্রপার্টি ইমপ্রুভ করবে, কারণ তুমি কি করতেছো, কাপড়ের উপরে একটা আবরণ দিয়ে দিচ্ছ, একটা প্রপার ফিনিশ দিচ্ছ উপরে। তো এই ধরনের ফিনিশের কারণে কাপড়ের কিন্তু কালার ফাস্টনেস প্রপার্টি ইমপ্রুভ করবে। যেমন এখানে ফ্লেম রেটার্ডের ফিনিশ আছে, তারপরে রেজিন ফিনিশ আছে,
এরকম বিভিন্ন ধরনের ফিনিশিং করা হয় ডাইং করার পরে। সেই ফিনিশিং গুলোতে মূলত কালার ফাস্টনেস মানে গুড কালার ফাস্টনেস পারফরমেন্স আমরা অ্যাচিভ করতে পারি। আচ্ছা, it is therefore important to test any dyed or printed product for the fastness of the color that have been in its decoration. তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিন্টেড এবং ডাইড প্রোডাক্টের ক্ষেত্রে ফিনিশ আছে কিনা না বা নেই কিনা এই জিনিসগুলো সহ আমাদেরকে যাচাই করতে হবে। বিশেষ করে ডাইড এবং প্রিন্টেড ফেব্রিকের ক্ষেত্রে কেন বলা হচ্ছে, কারণ মূলত ফাস্টনেসটা আমরা টেস্ট করবো হচ্ছে ওই ডাইটার বা প্রিন্টার, যেটা উঠে যায় কিনা বা চলে যায় কিনা। আনলাইক আদার টাইপস অফ ফেব্রিক টেস্টিং, অন্যান্য ফেব্রিক টেস্টিং যেমন ফ্লেমেবিলিটির মতো এটা খুব গুরুত্বপূর্ণ টেস্টিং না হলেও এটা বায়ারের ক্ষেত্রে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে। কারণ তুমি চিন্তা করো, তুমি যদি একটা ফেব্রিক এক্সপোর্ট করো বিদেশে এবং সেটা যদি কালার ফাস্টনেস প্রপার্টি খারাপ হয়, একটা নির্দিষ্ট সময় পরে যদি এটা কালার চলে যায়, তাহলে বায়ার থেকে যে পরিমাণ কমপ্লেন আসবে সে তো নিয়ে তার এলাকায়, মানে মনে করো একটা ইউএস বায়ার, ওয়ালমার্ট, তো সে তো নিয়ে মনে করো তার চেইন শপ আছে, রিটেল শপ আছে অনেকগুলো, সেই শপে কাপড়গুলো সাপ্লাই দিবে, সেখান থেকে কাস্টমাররা পারচেস করবে। তো দেখা গেছে সব স্টেটে এবং প্রভিন্সে কাপড় ছড়িয়ে যাবে। তো সেখান থেকে যখন হিউজ পরিমাণ কমপ্লেন আসবে, তার ব্র্যান্ড ইমেজের জন্য একটা বড় প্রবলেম। সেই প্রবলেমটা কিন্তু আমাদের দেশের যে ফ্যাক্টরি আছে তার জন্য প্রবলেম। এই বায়ার কখনো এই ফ্যাক্টরির সাথে আর কাজ করতে চাইবে না, একটা মানে খারাপ এবং তিক্ততার সম্পর্ক তৈরি হবে। কারণ এটা তুমি নিজেই চিন্তা করো, বাংলাদেশ থেকে যদি যখন তুমি কাপড় কিনো সবসময় দেখো যে কালার উঠবে কিনা বা কালার যাবে কিনা এই কথাটা থাকে। তো এটা বড় একটা প্রবলেম এবং ইমেজের একটা প্রবলেম। এই জন্য কালার ফাস্টনেস গ্রেডটা ভালো হইতে হয়, যদিও এটা একেবারে ম্যান্ডেটরি না, লিগ্যাল রিকোয়ারমেন্ট না যেটা থাকতে হবে। যেমন ফ্লেমেবিলিটি পড়ার সময় আমরা বলছিলাম যে ইউএসএ তে কোনো কাপড় একটা সিঙ্গেল ফেব্রিক এক্সপোর্ট হবে না ফ্লেমেবিলিটি টেস্ট ছাড়া। এটা একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ল করে দেওয়া আছে, আইন মোতাবেক ফ্লেমেবিলিটি টেস্ট হয়ে তারপর যেতে হবে, পাস করতে হবে। আমরা কি কন্ডিশনে পাস করে সেগুলো বলছিলাম সেখানে। তো এখানে ওরকম ম্যান্ডেটরি না হলেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, এটা বলতে চাচ্ছে। তো আমরা সংজ্ঞাটা তোমরা যেটা বলছো ঠিক হুবহু এটাই। এটা হচ্ছে একটা স্ট্রেংথ অথবা রেজিস্ট্যান্স অফ দ্য ক্লথ এগেইনস্ট ফেডিং অর রানিং আউট অফ ক্লদিং কালার্স। অর্থাৎ এটাকে আমরা ডিফাইন করতে পারি একটা স্ট্রেংথ অথবা রেজিস্ট্যান্স, যেটা তোমরা বললা, অফ ক্লথস, এটা কাপড়ের, এগেইনস্ট ফেডিং অর রানিং আউট অফ দ্য ক্লদিং কালার। তো অ্যানাদার নেম অফ কালার ফাস্টনেস ইজ ডাই ফাস্টনেস। এটাকে আমরা ডাই ফাস্টনেসও বলে থাকি। ডাই ফাস্টনেস এই জন্য বলি যে আসলে কালার যে ফাস্টনেস, এটা তো কালারটা আসছে তো ডাই থেকে। আমরা তো আর কালার নেচার থেকে অ্যাচিভ করে নাই, এটা তো আমরা ডাইং করে কালার অ্যাচিভ করছি। তো কালার যদি চলে যাওয়ার কথা থাকে সেটা ডাই করা কালারে চলে যাওয়ার কথা থাকবে, তার মানে এই জন্য এটাকে ডাই ফাস্টনেসও অনেকে বলে থাকে। ইট রেফার্স টু দ্য রেজিস্ট্যান্স অফ টেক্সটাইল কালার টু ইফেক্টস সাচ এস কালার চেঞ্জ অর ট্রান্সফার ডিউরিং প্রসেসিং এন্ড ইউজ। মূলত প্রসেসিং এর সময় আমরা যখন টেক্সটাইল প্রসেসিং করি, ডাইং করি, গার্মেন্টসে কাজ করি, পরবর্তীতে এটাকে প্যাকেজিং করি, এই ধরনের প্রসেসিং এর সময় এবং পরবর্তীতে ব্যবহারের সময় প্রসেসিং হতে পারে, সেই সব কারণে কালার চেঞ্জটাকে যে ইফেক্টটা হয়, এটা রেজিস্ট্যান্স যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কালার ফাস্টনেস। আরেকটা সংজ্ঞা আর কি, অন্যান্য ভাষায় আরেক রকম ভাবে। So it is very important factor in the assessment of the quality of clothing. Clothing এর কোয়ালিটি অ্যাসেস করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ক্লথস দ্যাট ডোন্ট ব্লিড কালার আর অলওয়েজ কাস্টমার্স ফেভারিট। যেসব কাপড়গুলোর রং উঠে যায় না বা কাপড়ের থেকে রং ছড়িয়ে পড়ে না, এইসব কাপড়গুলো হচ্ছে কাস্টমারের জন্য ফার্স্ট চয়েসের মানে ফেভারিট ক্লথ থাকে। তো কালার ফাস্টনেস এর টাইপস গুলা যেগুলো আমরা পড়বো আমাদের এই চ্যাপ্টারে, আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে এগুলা: কালার ফাস্টনেস টু ওয়াশিং, কালার ফাস্টনেস টু হিট বা সানলাইট, তারপরে কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু ফ্রিকশন অর রাবিং, কালার ফাস্টনেস টু কোল্ড, কালার ফাস্টনেস টু বার্নিং, হ্যাঁ, কালার ফাস্টনেস টু আরো কিছু আছে, এগুলো পরে আসতেছে। 5-6টার মোটামুটি টেস্ট আমরা দেখবো যে কালার ফাস্টনেস টু ওইটা মানে কি। মূলত আমরা বলতেছি কালার ফাস্টনেস, তো সেটা কোনটা, পার্সপাইরেশন হতে পারে, এখানে পার্সপাইরেশনের কথাটা বলা হয় নাই আসলে। পার্সপাইরেশন, রাবিং, ওয়াশ, ফ্রিকশন, এই যে এক একটা ক্ষেত্রে তার ফাস্টনেস প্রপার্টিটা আমরা দেখবো। বিভিন্ন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড মেথড আছে, সেই মেথডে নিয়ে গিয়ে তারপর টেস্ট করতে হবে। আমরা টেস্টিং গুলোই দেখবো এই চ্যাপ্টারে, মূলত ডিটেলসে দেখবো। আচ্ছা, কালার ফাস্টনেসটা কেন হয় বা কখন একটা কাপড়ের কালার ফাস্টনেস প্রপার্টি অনেক ভালো হয় বা কখন একটা কাপড়ের কালার ফাস্টনেস প্রপার্টি অনেক খারাপ হয়, ডিপেন্ডেন্স ফ্যাক্টর গুলা কি কি, কি ফ্যাক্টরের উপর মূলত আমাদের কালার ফাস্টনেসটা ডিপেন্ড করতেছে। আমি যদি বলি একটা কাপড়ের গ্রেড খুব ভালো, কালার ফাস্টনেস অনেক ভালো, তাহলে সেটা কেন ভালো, বা একটা একটা কাপড়ের খারাপ হলো, তো সেটা কেন খারাপ হলো, এই বিষয়টা একটু জানা দরকার। এখানে কিছু ফ্যাক্টর খুব সংক্ষেপে, এখানে শুধু ফ্যাক্টরগুলোর নাম দিছি, ডিটেলসটা বলি নাই, ডিটেলসটা এমনি বলে দিচ্ছি সংক্ষেপে।
এর ডিটেলস মানে পড়া যায়, যেগুলো অনেক কথা বলা যায়। তো আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি যে কেমিক্যাল নেচার অফ ক্লদিং। এন্ড ক্লদিং এর যে কেমিক্যাল নেচার সেটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন তোমার এটা কি এই সেলুলোজিক ফাইবার নাকি ম্যানমেড ফাইবার, প্রোটিন ফাইবার নাকি সেলুলোজিক ফাইবার, এই যে কেমিক্যাল নেচারটা ফাইবারের, এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে। আর তোমরা যখন ডাইং করছো তখন এটা দেখছো যে এক এক ধরনের কাপড় বা এক এক ধরনের ডাই, ময়েশ্চার অ্যাবজর্বিটি এক এক রকম দেখছেন। না এক এক ধরনের ডাই এক একটা হুম। কেমিক্যাল স্ট্রাকচারের জন্য প্রিফারেবল। ধরো তুমি ডিরেক্ট ডাই যদি সেলুলোজিক ফাইবার ডাইং করো, তাহলে এটার কিন্তু ফাস্টনেস প্রপার্টি ভালো হবে না, রং টিকে থাকবে না। কারণ ডিরেক্ট ডাই এর ওই সেলুলোজের প্রতি এফিনিটি অত ভালো নাই। এবং ইয়ে করা লাগে, মানে ডিরেক্ট ডাই তো জানো তোমরা, ওই যে আফটার ট্রিটমেন্ট করা লাগে, আফটার ট্রিটমেন্ট ছাড়া এটা ফিক্স হয় না। তো তুমি আফটার ট্রিটমেন্ট করলেও অনেক সময় ডিরেক্ট ডাইটা ফিক্স হয় না। রিয়েক্টিভ ডাই যেরকম ফাস্টনেস প্রপার্টি দেয়, এরকম সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে অন্যান্য ডাইগুলা ফাস্টনেস প্রপার্টি দেয় না। আবার ধরো এনিমেল বেস যে ফাইবার গুলো আছে, ধরো সিল্ক এবং উল, তাদের ক্ষেত্রে তুমি এসিড বেস যদি ডাইগুলো না চুজ করো, তখন কিন্তু আবার এটার ফাস্টনেস প্রপার্টি ভালো হবে না। তারপরে যে ভ্যাট ডাইয়ের ফাস্টনেস প্রপার্টি ভালো। তো এই জাতীয় ক্ষেত্রগুলো দেখো কোন মলিকুলার অ্যারেঞ্জমেন্টের জন্য বা মলিকুলার স্ট্রাকচারের জন্য তুমি কোন ফাইবারকে, কোন ডাইকে চুজ করবা, এটা হচ্ছে এদের মধ্যে এই সম্পর্কের ব্যাপার। কে কার সাথে রিয়েকশন ভালো করতে পারে। তো সেই রিয়েকশন যার যেই ডাইয়ের যে মলিকুল এবং ফাইবার যে মলিকুল, এদের মধ্যে কোনটার সাথে কার রিয়েকশন ভালো হয়, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে যখন ডাই চুজ করা হয়, তখন কিন্তু ফাস্টনেস প্রপার্টি ভালো হয়। কিন্তু যদি একটা ইচ্ছা মতো চুজ করা হয় যে না এটাকে এটা দিয়ে ডাইং করি, তখন কিন্তু আর কালার ফাস্টনেসটা ভালো হবে না। তো এই জন্য কেমিক্যাল নেচার অফ ক্লদিং এর কেমিক্যাল নেচার এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মলিকুলার স্ট্রাকচার অফ ডাই, সেকেন্ড যেটা দেখতেছো, ডাইয়ের যে টাইপস আছে সেটাকে তোমাকে স্টাডি করতে হবে যে আমার কি ধরনের ডাই আমি ইউজ করলাম। সেই ডাইয়ের মধ্যে মলিকুলার স্ট্রাকচার বলতে যে মলিকুলার যে মানে সাইজ আছে বা স্টেট আছে, এটা কি কি অবস্থায় আছে, এটা কি বড় ছোট, বা এটার আয়ন গুলা কেমন, সেই আয়নটা আবার আমার ফেব্রিকের সাথে যাচ্ছে কিনা, এই বিষয়গুলা একটা বড় ফ্যাক্টর। কারণ এগুলো যখন রং সিলেকশন হবে তখন ফাস্টনেস প্রপার্টি খারাপ হবে। তারপর অ্যামাউন্ট অফ ডাই মানে হচ্ছে তোমার শেড আর কি, অর্থাৎ তোমার এখানে যে শেডটা তুমি ইউজ করবা, সেই শেডটা কি ডিপ শেড নাকি লাইট শেড, বেশি পরিমাণ ডাই ইউজ করা নাকি কম ইউজ করা। এখন যদি ডিপ শেড হয়, মানে রেশিওটা অনেক বেশি হয় ডাইয়ের, তখন কিন্তু ওইগুলোর কালার ফাস্টনেস তোমার একটু খারাপ হবে। কারণ যখন ডিপ কালার থেকে কালার ওঠার সম্ভাবনাটা বেশি হয়। আর যখন লাইট কালার থেকে কালার চলে যাওয়ার প্রবণতাটা অনেক কম হয়। এটা নর্মাল সিচুয়েশন আর কি। তারপরে কথাটা যেটা আগে বলে ফেললাম, সেটাই টাইপস অফ ফাইবার এন্ড কম্পিটিবল ডাই। তোমাকে ফাইবার টাইপস এর সাথে কম্পিটিবল ডাই এর যে লিস্ট আছে সেটা দেখেই চুজ করতে হবে, অন্যথায় কিন্তু ফাস্টনেস প্রপার্টি খারাপ হবে। আর লাস্ট হচ্ছে টাইপ অফ কন্ডিশন টু হুইচ ক্লদিং ইজ এক্সপোজড। আমরা কোন কন্ডিশনে কাপড়টাকে এক্সপোজ করলাম, অর্থাৎ কন্ডিশনিংটা কি কি ধরনের কন্ডিশন, এটা কি অনেক শীতের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি অনেক গরমের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক হিউমিড কন্ডিশনে থাকতেছে নাকি অনেক বেশি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করতেছে, অথবা কোনো একটা প্রেসিং এর মধ্যে যাচ্ছে, কি অবস্থা দিয়ে যাচ্ছে, সেটা একটা ফ্যাক্টর। কারণ ওই ফ্যাক্টর গুলোর সাথেও আমার ডাই বা কালার ফাস্টনেসটা ডিপেন্ড করবে। তাহলে এগুলো হচ্ছে ডিপেন্ডেন্স ফ্যাক্টর বা ফ্যাক্টরস এফেক্টিং কালার ফাস্টনেস। কালার ফাস্টনেসে কোন কোন ফ্যাক্টরের উপর ইফেক্ট ফেলে, এতপরও জেনারেল কিছু ফ্যাক্টর আমরা পড়বো লাস্টে, একেবারে ইন জেনারেল কিছু ফ্যাক্টর। আর এগুলো হচ্ছে নর্মালি ডাইজ এবং কেমিক্যালস এবং কাপড় সংক্রান্ত কিছু ফ্যাক্টর। এরপরে দেখো সাম টার্মস, আমরা আগে কালার ফাস্টনেস পড়ার আগে কয়েকটা টার্ম একটু জেনে নিব, মানে কিছু টার্ম যেগুলো আসবে বারবার বা এই জিনিসগুলো জানা আমাদের দরকার। তো প্রথমত ডিসকালারেশন, প্রথম টার্মসটা দেখতেছো, এটা ডিসকালারেশন। তো ডিসকালারেশন মানে হচ্ছে এটা তো ওই যে ডিসকালার হয়ে যাওয়া। তো তোমরা যেরকম বলো যে বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসছি, রোদে শুকাইছি, এটা ডিসকালার হয়ে গেছে, তার মানে কি এটা থেকে কালারটা চলে গেছে। মনে করো এটা ছিল একটা ব্লু কালার বা হচ্ছে একটা গ্রিন কালার, গ্রিনের শেডটা মানে এই যে টার্কিশ শেডটা একটু কমে গেছে, এটাকে আমরা বলতেছি যে ডিসকালার হয়ে গেছে কালারটা, বা এই কাপড়টা ডিসকালার হয়ে গেছে। তো এটা রোদে শুকানোর কারণে হতে পারে, অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরের কারণে হতে পারে। তো এখানে মূলত তার ব্রাইটনেস যেটা আছে, উপরে সারফেস যে ব্রাইটনেসটা, এটা চেঞ্জ হয়ে যাওয়া। যেমন কালার ক্রোমা, এটা কমে যাওয়া, হিউ এবং ব্রাইটনেস, এগুলা
কম বেশি হয়ে গেলে তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে একটা ভেরিয়েশন পাওয়া যাবে। তো এই ভেরিয়েশনটাকে আমরা বলতেছি ডিসকালার হয়ে যাওয়া। তো এটাকেই মূলত এই এফেক্টটাকেই বলা হয় ডিসকালার, একটা নির্দিষ্ট জায়গায় কাপড়ের ডাই মানে কোনো একটা ভেরিয়েশন হয়ে যাওয়া। ভেরিয়েশনটা বিভিন্ন কারণে হতে পারে, যে হিউ দিয়ে ব্রাইটনেস কমে গিয়ে, অথবা কালার ক্রোমা, অথবা এখানে যে গ্রুপ গুলা আছে, এই লুমিনেসেন্ট গ্রুপ গুলা আছে, ওই লুমিনেসেন্ট গ্রুপ গুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া, তখন এটা কিন্তু উজ্জ্বলতা বা চাকচিক্য বা রিফ্লেক্টেন্স যেটা আছে সেটা কমে যাবে, তখন কিন্তু ওই জায়গাটা ভিন্ন মনে হবে। আর এটাকে বলা হচ্ছে ডিসকালার বা ডিসকালারেশন। তো when part of dye is separated from the fiber, ফাইবার থেকে পার্ট কিছু অংশ, কাপড়ের ফাইবারের থেকে কাপড়ের কিছু অংশ থেকে ডাইটা তার কালারের যে উজ্জ্বলতাটা বা চাকচিক্যতাটা সেটাকে হারিয়ে ফেলা, সেটাকে হচ্ছে বলা হচ্ছে ডিসকালারেশন। or the luminescent group of the dye is destroyed, or a new স্যার luminescent group is generated. হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলা? হ্যাঁ স্যার, এখানে স্যার কালার ক্রোমা বলতে কি বুঝেছি? কালার ক্রোমাত্র তো হচ্ছে ওই ডাইং এর সাথে তোমাদের যে ক্রোমোফোর গ্রুপ আছে না, ও আচ্ছা, ক্রোমোফোর গ্রুপ গুলা কমে যাওয়া, মানে ক্রোমোফোর এবং হিউ অক্সোফোর দুটা গ্রুপ আছে না, এটার মধ্যে ক্রোমোফোর গ্রুপটাকে বোঝাচ্ছে। আর এই লুমিনেসেন্ট মানে হচ্ছে ওই কাপড়ের যে উজ্জ্বলতাটা, কাপড় যে রিফ্লেক্ট করে, লুমেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট লুমেন্সের এটা 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 কালারকে রিফ্লেক্ট করে। আর অনেকগুলো থিওরি আছে যদিও, এখানে লাইট থিওরি আছে, আবার পিগমেন্ট থিওরি আছে, তারপরে কালার গুলো থিওরি আছে। তো এক একটা এক একভাবে এক্সপ্লেন করে। তো যেটা এক্সপ্লেন করুক না কেন, লুমিনেসেন্ট গ্রুপ কমে যাওয়া মানে হচ্ছে ওখানে কাপড় যে রিফ্লেক্ট করতেছে, আমাদের চোখে এসে যে আঘাত করতেছে সেইটার পরিমাণটা কমে যাওয়া। তো পরিমাণটা কমে যাওয়া মানে একটা জায়গা থেকে হয়তো বা এক জায়গায় বেড়ে গেছে, অথবা এক জায়গা থেকে কমে গেছে। তো তার মানে ওই জায়গাটা আমার চোখ দেখতেছে এটা একটু এই ইয়ে মানে ডিস্টর্টেড বা কালার চেঞ্জ ফর্মে। তো এটা হচ্ছে একটা মানে ডিসকালারেশন, এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, অর্থাৎ আমরা যেটাকে ফার্স্ট প্লেস বলতেছি এটা এক ধরনের ডিসকালারেশন। ঠিক আছে এটা। আর স্টেনিংটা বোঝা দরকার। স্টেনিং হচ্ছে phenomenon when part of the dye on a piece of fabric is separated from its originally attached fiber and transmitted to other lining fabric when placed under various environmental factor, যেমন মানে প্রেসিং অথবা ফ্রিকশন, রাবিং, এগুলা thereby staining the lining fabric। অর্থাৎ তুমি একটা কাপড়কে আরেকটা কাপড়ের সাথে ওয়াশ করছো, বা একটা কাপড়কে আরেকটা কাপড়ের সাথে রেখে দিছো দীর্ঘদিন, চাপে ছিল। তো যে কাপড়টা একটু ডার্ক শেড আর যে কাপড়টা একটু লাইট শেড বা সাদা টাইপের, সেখান থেকে কালার চলে গেছে সাদাটাতে, এটা কি বলা হচ্ছে স্টেনিং। তো আমরা যখন কালার চেঞ্জ দেখি বা কালারের ফাস্টনেস দেখি, তখন দুটো জিনিস দেখি, একটা কালার চেঞ্জ দেখি, আর দ্বিতীয়ত হচ্ছে কালার স্টেনিং দেখি। এই দুইটা বিষয় দেখা হচ্ছে আমাদের জন্য জরুরি। কারণ শুধুমাত্র কালার ফাস্টনেস এর মানে এটা না যে ডিসকালারেশনটা দেখা, কালার স্টেনিংও দেখতে হবে। কেন? কারণ আমি যখন একটা কাপড়কে আরেকটা কাপড়ের সাথে ওয়াশ করব, অথবা একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়ালের কন্টাক্টে যাবে, তখন কিন্তু এই সেকেন্ড ম্যাটেরিয়ালের মধ্যে যদি তার শেডটা ডিপ কম হয়, তখন ডিপ কালার থেকে লাইট কালারে মানে লাইট শেডে এই রং যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি। এই জন্য সেই ক্ষেত্রে স্টেনিংটা দেখতে হয়। দেখো, ফর গার্মেন্টস কম্পোজড অফ পার্টস উইথ ডিফারেন্ট কালার, ডাইস সামটাইমস মাইগ্রেট ফ্রম ওয়ান এরিয়া অফ দ্য ফেব্রিক টু অ্যানাদার। এটা কাপড়ের এক এরিয়া থেকে আরেক এরিয়া হতে পারে, অথবা এক কাপড় থেকে আরেক কাপড়ে হতে পারে। যেমন কাপড়ের এক এরিয়া থেকে আরেক এরিয়া মানে যে তোমার কাপড়টা হচ্ছে একটা স্ট্রাইপ কাপড় অথবা চেক, যেখানে বিভিন্ন রকম কালার আছে, বিভিন্ন শেড আছে, রেড, ইয়েলো, ব্লু, বিভিন্ন কালার আছে। তো তোমার একটা কালার শেড থেকে আরেকটা শেডের দিকে কালার যখন ধাবিত হবে একটা কাপড়ের মধ্যে, একটা গার্মেন্টস এর মধ্যেই, এটাও হতে পারে। আবার একাধিক কাপড় একটা কাপড় থেকে আরেকটা কাপড়ে চলে যাওয়া, সেটাও হতে পারে। এই যে চলে যাওয়াটা, এটাকে বলা হয় স্টেনিং। তো এটা ঘটতে পারে কেমন? ডিউরিং স্টোরেজ, তুমি অনেকদিন স্টোর করে রাখছো, ওই যে রাখছো কাপড় একটার উপর আরেকটা চাপ পড়ে আছে, উপরের কাপড়টা থেকে নিচের কাপড়ে চাপ পড়ছে, তো যেটা ডিপ শেড সেটা থেকে লাইট শেডে চলে আসছে, ইউজুয়ালি ফ্রম ডার্ক পার্ট টু লাইট পার্টস। এটা হচ্ছে নিয়ম যে ডিপ শেড থেকে লাইট শেডের দিকে মূলত এটা হয়ে থাকে। তো এটা কেন হয়? এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা মূলত তোমার জেনে রাখো যে এখানে দুইটা কারণে হয়ে থাকে। দ্য কালার ট্রান্সফার ইজ মেইনলি ডিউ টু টু রিজনস। হ্যাঁ, দুইটা রিজনের কারণে হয়। তো একটা রিজন হচ্ছে তোমার ডাইংটা ইমপ্রপার হওয়া। কিরকম? তো মনে করো তুমি রিয়েক্টিভ ডাই ইউজ করলা অথবা ব্যাড ডাই, যেগুলো একটা ডাই ইউজ করলা, ডিসপার্স ডাই ইউজ করলা,
তো এটা যে ফ্লুটিং, মানে তোমার এখানে ভালো করে ওয়াশ করা হয় নাই। তো হয়েছে কি, রিয়েক্টিভ ডাইয়ের কাজ কি, রিয়াকশন তৈরি করতে হবে সেলুলোজের সাথে। তো রিয়াকশন সবগুলা ডাইমলিকুল গিয়ে করে নাই, কিছু ডাইমলিকুল কি করছে, ওই ফাইবারের ভিতরে যে জায়গাগুলো আছে সেখানে সেখানে বসে আছে, মানে ওয়াশ করতে পারে না ভালোভাবে, ভালোভাবে ওয়াশ না করার কারণে ওগুলা উঠে আসতে পারে নাই, ওখানে এখনো রয়ে গেছে। তো হয়েছে কি, মূলত ঘটনা ঘটার কথা ছিল হচ্ছে কাপড়ের মধ্যে সবগুলা ফাইবারের সাথে রিয়েক্টিভ গুলা ডাইগুলা রিয়েকশন গঠন করলে তো ওগুলো ওখানে বন্ডিং হয়ে যেত, বা মানে বন্ডিং থাকতো, বন্ডিং থাকলে তো আর এখান থেকে এটাকে মানে সরানোটা পসিবল হতো না। তো যেহেতু বন্ডিং না থাকাতে যেটা হয়েছে, এখন এই বন্ডের অবর্তমানে, মানে বন্ডিং না থাকার কারণে মূলত যেটা হবে সেটা হচ্ছে, এখন ফাইবার গুলো উপরের দিকে লেফটে আছে, উপরে কিছু আছে, বা ফাইবারের ভিতরে কিছু ফাইবার হয়ে গেছে বন্ড ছাড়া, তখন সেগুলা কিন্তু মাইগ্রেট করবে, সরে আসবে। যখনই তুমি কোনো একটা মেকানিক্যাল বা কেমিক্যাল ফিনিশিং এর মধ্যে বা ইভেন ওয়াশিং এর মধ্যে দিয়ে নিয়ে যাবা, তখন কিন্তু এই ডাইগুলার থাকবে না, যেগুলা ফিক্সেশন হয়ে গেছে সেগুলাই থাকবে, বাকিগুলা রিলিজ হবে ফাইবার থেকে। তো ওইটা হচ্ছে একটা কারণ। তখন এগুলো রিলিজ হয়ে কোথায় যাবে, এগুলো তো এফিনিটি আছে, রিয়েক্টিভ ডাই তার তো এফিনিটি আছে ভালো, সেলুলোজের এফিনিটি আছে। এখন যদি তুমি সেলুলোজিক কেন্দ্রিক আর একটা ব্লিচ করা সাদা কাপড়ের সাথে, অথবা নর্মাল একটা সাদা কাপড়ের সাথে এটাকে ওয়াশ করো, কয়েকটা ডাইয়ের কণাও যদি পায়, সাদা কাপড়টা কিন্তু এফিনিটি ভালো, এটা খুব সহজেই ওই ডাইটাকে অ্যাবজর্ব করে নিবে এবং কালার চেঞ্জ করে ফেলবে। তো এটা হচ্ছে একটা কারণ, এই কারণে মূলত এই স্টেনিংটা হয়। হ্যাঁ, আর দ্বিতীয় যে কারণটা, the second is that the fibers fall off under the action of friction। ফাইবারটা অনেক সময় ফ্রিকশনের মধ্যে দিয়ে যেতে হয়, বা ফ্রিকশনের মধ্যে দিয়ে তাকে অতিক্রান্ত হতে হয়, and transfer from one sample to another। তো তুমি ওই যে ঘর্ষণ, এক কাপড়ের সাথে আরেক কাপড়ের ঘষা খেলো, অথবা একটা কাপড়ের সাথে আরেকটা প্রেস করলো বা চাপ পড়লো, যে কোনো একটা এরকম মেকানিক্যাল ফ্রিকশনের কারণে তখন একটা থেকে কালার উঠে আরেকটাতে ফিক্সড হয়ে যায় চাপে। এটা কি বলা হচ্ছে আরেকটা কারণ। তো মূলত এই দুইটা কারণে কি হয়ে থাকে, আমাদের স্টেনিং হয়ে থাকে। তাহলে কালার চেঞ্জ বা কালার ফাস্টনেসে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে কি ডিসকালারেশনটা দেখবো, আর একটা হচ্ছে স্টেনিং। এই দুইটা প্রপার্টি মূলত দেখা হয়ে থাকে। ডিসকালারেশন আর একটা হচ্ছে স্টেনিং, এই দুইটা বিষয় দেখা হবে প্রত্যেকটা মানে ফাস্টনেস টেস্টিং এ। যেমন এই যে এখানে যে ফাস্টনেস টেস্টিং গুলো দেখছো, সবগুলাতেই মূলত দুইটা জিনিস দেখা হবে। মানে শুধুমাত্র এটা না যে কালার কতটুকু চলে যায়, এটাও যে কালার চলে গিয়ে আরেকটা কালারের মধ্যে কতটুকু এটা মানে স্টেনিং হয়, এটা দেখবো। আচ্ছা, কালার চেঞ্জিং যে গ্রে স্কেলের নাম শুনছো না? অবশ্যই শুনে থাকছো, মানে শোনার কথা। এটা কি বলতে নাম শুনছো, গ্রে স্কেল বা গ্রে কার্ড? কি এটা বলতে জি বলতে স্যার, পারবা? স্যার এটা কম্পেয়ার স্যার করে একটা দেখে নাকি? স্ট্যান্ডার্ড হুম, একটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড একটা রেঞ্জ থাকে যে এই মান দেওয়া থাকে এরকম কালারটা। হ্যাঁ, এই যে আমাদের যেই প্যারামিটার গুলো আছে, অর্থাৎ যেই টেস্ট গুলো আমরা করি, ওয়াশ বলো, পার্সপাইরেশন বলো, রাবিং বলো, সবগুলোর ক্ষেত্রেই বিফোর এবং আফটার দুইটা কন্ডিশন থাকবে। কাপড়টা এটা বিফোর, তারপর হচ্ছে আফটার, মানে ওয়াশ করার আগে, ওয়াশ করার পরে। তো এই বিফোর এবং আফটার এই দুইটার জন্য 9টা গ্রেড দিয়ে একটা স্কেল ডেভেলপ করা আছে, সেটা খুব পপুলার এবং খুবই মানে কমন এবং মোস্টলি ইউজড একটা স্কেল, সেটা হচ্ছে গ্রে স্কেল। তো এটা এখানে এই যে বিভিন্ন রেটিং আছে, এখানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে কালার চেঞ্জিং স্কেল, আর হচ্ছে স্টেইনিং। হ্যাঁ, স্টেইনিং আর কালার চেঞ্জ। তো এখানে এটা হচ্ছে স্টেইনিং এর জন্য এই বাম পাশেরটা, আর এটা হচ্ছে কালার চেঞ্জের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুল ভিউটা আর কি। এখানে তো এক পাশে একটা দেখতে পাচ্ছ, 1 থেকে 3 পর্যন্ত রেটিং দেখা যাচ্ছে, তাহলে এটা উল্টা পাশ আছে, কিন্তু উল্টা পাশে আবার বাকি 5 পর্যন্ত রেটিং আছে। এখানেও 1 থেকে 3 পর্যন্ত উল্টা পাশ আছে, এটা একটু মানে ফোল্ড করা যায়, তো ভাঁজ করে রাখা আছে। তো এই জন্য আমি ফুল ভিউটা এখানে দিছি, যে এখানে ফুল ভিউটা দেখা যাচ্ছে যে এটা এই রেটিংটা মানে 10টা রেটিং মানে 9টা রেটিং কিরকম। এটা শুরু হয় মনে করে যে এখানে 1 থেকে 1, আর 2 1 এবং 2 এর মাঝখানে 1 থেকে 2, 2 এবং 3 এর মাঝখানে 2 থেকে 3, এটা 3, এটাও মানে এটাও 3, এই দুটো একই গ্রেড। তো 3 এবং 4 এর মাঝখানে 3 থেকে 4, 4 এবং 5 এর মাঝখানে 4 থেকে 5। তো অনেক সময় জিজ্ঞেস করে যে এখানে কয়টা টুন আছে, মানে কয়টা গ্রেড আছে। মূলত এখানে কয়টা গ্রেড আছে, 10টা নাকি 9টা?
গ্রে স্কেলে 9টা গ্রেড কিন্তু, হ্যাঁ, 1 কথা থাকতেছে 1 থেকে 2 থাকবে 2 2 থেকে 3 3 3 থেকে 4 4 4 থেকে 5 আর হচ্ছে 5, এই 9টা টোন থাকে। এটা কালার স্টেনিং স্কেলেও, কালার চেঞ্জ গ্রে স্কেলও দুটাই। তো এখানে আবার ছবি দেওয়া আছে, এই গ্রে স্কেল ফর স্টেনিং ওই একই, ওইটাকেই ফুল গ্রেডটা আর কি। তো এখানে দেখো 5টা 10টা দেখাইছে, যদিও আসলে এখানে 3 যেটা, এটাই কিন্তু এখানে 3 একই। তো এখানে দুই পাশে কালার আছে, এই যে এক পাশে কালার আর এক পাশে কালার। তো পার্থক্য করার মানে হচ্ছে এই পার্থক্য দিয়ে আমরা গ্রেডটা দেখতে চাই। তো সবচেয়ে খারাপ হচ্ছে এই যে 1 গ্রেড, আর সবচেয়ে ভালো হচ্ছে এই 5 গ্রেড। 5 গ্রেড মানে হচ্ছে এই যে বাম পাশে যা ডান পাশেও প্রায় একই কালার, তার মানে কালার স্টেনিং হয় নাই, মানে একটা কালার থেকে আরেকটা কালারের কাপড়ে মানে লাইনিং ফেব্রিকে কালার চলে যায় নাই। হ্যাঁ, আর এখানে হচ্ছে কালার চলে গিয়ে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে পুর গ্রেড, এটা হচ্ছে মানে কোয়ালিটি বা ভালো গ্রেড স্টেনিং এর ক্ষেত্রে। আবার কালার চেঞ্জের ক্ষেত্রেও আছে গ্রে স্কেল একই, এটা উল্টা, মানে এটা 1 2 1 2 2 2 3 এরকম। এখানেও 9টা টোন আছে, এখানেও একই, এটা বিফোর এটা আফটার, ঠিক আছে, এভাবে করে এখানেও দেখা হয়। তো এই দুইটা স্কেলে আমাদের লাগবে, কালার চেঞ্জ স্কেল লাগবে, আর এটা হচ্ছে স্টেনিং, দুইটা স্কেলে লাগবে, কারণ আমরা দুইটাই টেস্ট করব প্রত্যেকটার জন্য। সেটা হচ্ছে ওয়াশিং এর জন্য দুইটা দেখবো, রাবিং এর জন্য, পার্সপাইরেশনের জন্য, ক্রকিং, সবগুলোর জন্য আমরা দুইটা করে দেখবো। তো এটা একটু পড়ি এখানে। দ্য কন্ট্রাস্ট কার্ড, দিস কন্ট্রাস্ট কার্ড, কন্ট্রাস্ট মানে তো বুঝো, মানে পার্থক্য। অনেক সময় দেখবা যে আমরা যে কাপড় পরি, কাপড়ের মধ্যে যে সুইং থ্রেড ইউজ করা হয়, তো মনে করো কাপড়টা যেই কালারের, সুইং থ্রেডটাও কিন্তু ওই কালারের ইউজ করা হয়, না হলে কিন্তু এটা কন্ট্রাস্ট দেখা যায়, মানে পার্থক্য। দিস কন্ট্রাস্ট কার্ড, এর কন্ট্রাস্ট আছে। হুম, স্যার কালার গ্রে কার্ডের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ? ভালো খারাপ না তো, তোমাকে দুইটা দিয়ে টেস্ট করতে হবে। মানে এই কার্ডের মধ্যে কোনটার কথা বললা, চেঞ্জ? জি জি, কালারের মধ্যে যেটা এই তো 5 ভালো, কালারিং, হ্যাঁ এটা গ্রে স্কেল এটা ফাইভ বাস বলো। হ্যাঁ 5 ভালো, আর এখানে 1 খারাপ। একে ঠিক দেখো আছে ওই যে স্যার। ভেরিয়েশন আছে, একে ভেরিয়েশন আছে, 5-এ ভেরিয়েশন নাই। আছে এখানে আমাদের লেখার মধ্যে ঠিক আছে, আছে স্যার, বুঝছি। এই ভিডিওটা আছে। কন্ট্রাস্ট কার্ড, কন্ট্রাস্ট কার্ড বলতে বোঝাচ্ছে এখানে ওই যে দুই পাশ আছে, এক পাশে আরেক কালার, আরেক পাশে আরেক কালার, দুইটা কালারের মধ্যে কন্ট্রাস্ট আছে, ভেরিয়েশন আছে। comprises one পার্থক্য। standard scale of gray and a decreasing scale of gray chroma. তো একটা স্কেল ফিক্সড, এই যে দেখো বাম পাশে সাদাটা ফিক্সড, আরেক পাশে ডিক্রিজিং, এই যে আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, বুঝছো না? এক পাশটা কিন্তু ফিক্সড, আরেক পাশে মানে পূর্বের যে অবস্থা এটা কিন্তু ফিক্সড গ্রে, এরপরে ডান পাশে যেটা, সেটা মানে ওয়াশের পরে যেটা বা অ্যাপ্লিকেশনের পরে যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজিং একটা টোন, এই যে একটু ডিপ, হালকা 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 হালকা, এইভাবে করে আস্তে আস্তে কমতে থাকে। কালার চেঞ্জিং এর ক্ষেত্রে একই কথা, এটা এটা এই দেখো, এই যে এটা আস্তে 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 শেডটা চেঞ্জ হতে থাকে, এটা এটা কালার চেঞ্জিং এরটা। দ্য গ্রে স্কেল রেটিং ফর দ্য কালার চেঞ্জ ইজ ডিটারমাইন্ড ইউজিং 5 গ্রেড লেভেল। গ্রেড লেভেল হচ্ছে 1 থেকে 5, 1 2 3 4 5 এরকম 5টা গ্রেড লেভেল, আর হচ্ছে 9 গ্রেডস, টোটাল 9টা গ্রেডস আছে। তুমি যদি রেটিং এর রেজাল্ট বলো, তাহলে তো তোমাকে এই 9টার যে কোনো একটাতে বলতে হবে, হয় এটা রেটিং 1, অথবা 1 থেকে 2, অথবা 2 2 থেকে 3, এরকম 9টা রেটিং এর মধ্যে যে কোনো একটা রেটিং পাবে কাপড়টা কালার ফাস্টনেসে। সিস্টেম উইথ গ্রেডস 5 রিপ্রেজেন্টিং দ্য বেস্ট কালার ফাস্টনেস, এই যে কালার চেঞ্জিং এর কথা বলতেছিলাম, 5 হচ্ছে কি বেস্ট, আর 1 হচ্ছে ওর্স্ট কালার ফাস্টনেস, 1 হচ্ছে সবচেয়ে খারাপ। তারপরে মিডল কিছু আছে, মিডল লেভেল ক্যান বি অ্যাসেসড অ্যাজ হাফ গ্রেড, ওগুলোকে হাফ গ্রেড ধরতে পারো, যেমন 4 থেকে 5 আর 3 থেকে 4 এরকম। তারপর হচ্ছে স্টেইনড গ্রে কার্ড, যেটা কালার স্টেইনিং এর কথা বললাম, এটা দিস কম্প্রাইজেস অফ এ স্ট্যান্ডার্ড স্কেল, এটা একটা স্ট্যান্ডার্ড স্কেল অফ হোয়াইট। হ্যাঁ, এই যে বাম পাশটা কিন্তু হোয়াইট, দেখছো? স্টেইনিং স্কেলের বাম পাশটা হচ্ছে হোয়াইট, আর কালার চেঞ্জ স্কেলের বাম পাশটা কি গ্রে, উইথ এ করেসপন্ডিং গ্রুপ অফ ইনক্রিজিং গ্রে ক্রোমা, আস্তে আস্তে গ্রে ক্রোমা মানে ইনক্রিজ করছে। দেয়ার আর 5 গ্রেডস অ্যান্ড 9 গ্রেড সিস্টেমস, ওই একই আগের মতোই। গ্রেড 5 ইমপ্লাইজ মানে ভার্চুয়ালি নো স্টেনিং অকার্ড, 5 মানে কোনো স্টেনিং হয় নাই,
হ্যান্ড দ্য কালার ফাস্টনেস মানে ভালো, আর যেখানে কিনা 1 এটা হচ্ছে সিগনিফাইজ দ্য ওর্স্ট কালার ফাস্টনেস, এটা কিনা খুব খারাপ কালার ফাস্টনেসকে ইন্ডিকেট করে। অ্যান্ড দ্য মিডল ক্যান বি অ্যাসেসড অ্যাজ হাফ গ্রেড, ওই মাঝখানেগুলোকে হাফ গ্রেড, যেমন 4 থেকে 5, 3 থেকে 4 এগুলোকে হাফ গ্রেড হিসাবে ডিনোট করা যেতে পারে। তাহলে এই দুটা স্কেল দেখে নিলাম। দুটো স্কেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টেনিং স্কেলটা মনে রাখবা যে এখানে বাম পাশটা হচ্ছে সাদা মানে বিফোরটা, আর ডান পাশে হচ্ছে গ্রেটা আস্তে আস্তে একটা টোন চেঞ্জ করে। আর গ্রে স্কেল যেটা কালার চেঞ্জের জন্য, সেটা হচ্ছে বাম পাশটা গ্রে, ডান পাশে হচ্ছে টোনটা আস্তে আস্তে চেঞ্জ করে। তো তাহলে এই দুটো থেকে তুমি দেখে পার্থক্য করতে পারবা কোনটা কালার চেঞ্জ স্কেল আর হচ্ছে কোনটা কালার স্টেনিং স্কেল। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গ্রে স্কেল থেকে প্রশ্ন হয় ভাইভাতে বিভিন্ন জায়গায় সবসময়। 5টা গ্রেড আছে, আর তোমার এখানে টেস্ট করার জন্য মানে মান পাবা হচ্ছে তুমি 9টা বা 9টা গ্রেড, মানে 5টা গ্রেড আছে, এর মধ্যে তুমি 9টা রেজাল্ট দিতে পারবে আর কি। 9 গ্রেডিং সিস্টেম, 9 গ্রেড সিস্টেম আছে। আচ্ছা, এখন আসো যাক এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। আমরা আগে প্রিলিমিনারি বিষয়গুলো বলে নিচ্ছি টেস্টিং এ যাওয়ার আগে, কারণ প্রিলিমিনারি বিষয়গুলো আগে একটু শেষ করা দরকার, তারপরে আমরা ওই টেস্টিং গুলা বলবো। তো এই জন্য প্রিলিমিনারি বিষয়গুলো আমি আগে নিয়ে আসছি। আমাদের সময়টাও শেষ দিকে, 1 মিনিট বাকি আছে, তোমরা তাহলে আবার জয়েন করো। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস ফর কালার ফাস্টনেস রেটিং। তোমাকে এটা রেটিং করার জন্য বেশ কিছু বিষয় ব্যক্তিগতভাবে, তারপরে যেই রুমে টেস্ট করা হবে, যেই মেশিনে বা যেই লাইট সোর্সে টেস্ট করা হবে, এই সবগুলো বিষয়কে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। না হলে কিন্তু এক একজন এক এক ধরনের রেটিং দিবে। যার চোখে একটু সমস্যা আছে সে একরকম দেখবে, যদি সূর্যালোকে দেখি সেটা একরকম হবে, তারপরে এই যে রুমে আমাদের যে লাইট গুলো আছে সেগুলোতে দেখলে আরেক রকম হবে। তো এই জন্য এক এক রকম রেটিং যাতে না হয়, এই জন্য এই রেটিংটা দেখার জন্য কিছু স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট বা স্পেসিফিক এনভায়রনমেন্ট সাজেস্ট করা হয়েছে। তো প্রথমেই দেখো লাইট সোর্স এন্ড ইকুইপমেন্ট। তোমার লাইট সোর্সটা কি ধরনের লাইট সোর্স হবে এটা স্পেসিফাই করা আছে। The preferred general light source is the D65 light source. Its service life tube is 2000 hours. Customers can only also specify other light sources such as the F light sources, 84P light sources, UV light sources, etc. তো এগুলা বিভিন্ন স্ট্যান্ডার্ড মোতাবেক তোমার লাইট সোর্স গুলা কোনটা কোনটা হতে পারবে এটা স্পেসিফাই করে দেওয়া আছে। তো সেখান থেকে আমরা আমাদের যেখানে এই টেস্টটা করা হয় সেখানে কিন্তু লাইট সোর্সটা ওখানে সেট করা থাকে। তো ওই স্পেসিফিক লাইট সোর্স নিয়েই তোমাকে কিন্তু দেখতে হবে এটা। তারপর দিয়ে হচ্ছে পার্সোনাল রিকোয়ারমেন্ট। দ্য গ্রেডার যে কিনা টেস্টটা করবে বা দেখবে, মিলিয়ে দেখবে গ্রে স্কেলের সাথে, শুড নট বি কালার ব্লাইন্ড। ওই ব্যক্তি নিজে কালার ব্লাইন্ড হবে না, কারণ সে তো কালার ব্লাইন্ড হলে কালার দেখবেই না বা কালার বুঝতে পারবে না ভালোভাবে। দে ক্যান বি টেস্টেড ইউজিং এ কালার ব্রাইটনেস ডিটেকশন চার্ট অর ফার্নসওর্থ মার্শাল 100 হিউ টেস্ট কিট। অর্থাৎ কালার ব্লাইন্ড টেস্ট করার যে ইনস্ট্রুমেন্ট বা টুল আছে সেখান থেকে কালার ব্লাইন্ডনেসটা সে নিজেকে নিজে পরীক্ষা করে নিবে আগে যে সে কালার ব্লাইন্ড কিনা। তো ক্লদিং রিকোয়ারমেন্ট, এখানে ক্লদিং এরও কিছু রিকোয়ারমেন্ট আছে। তুমি ওখানে যে কাপড় পরে যাবা, এটা তো তোমার এই কাপড়টা তোমার চোখের সামনে থাকবে, তোমার গায়ে কাপড় থাকবে, আর সেই কাপড়টা আবার লাইট রিফ্লেক্ট করবে করবে না, বেশি করবে কম করবে, সেজন্য স্পেসিফিক কালার এখানে সাজেস্ট করা আছে। গ্রে ক্লথস আর বেস্ট। তুমি যখন টেস্ট করবে তখন তোমার ক্লথটাও যাতে গ্রে হয়। তুমি এমন ইউলো বা এমন একটা ডিপ শেড নিয়ে গেলা যেটা কিনা ওখানে কালারকে ইম্প্যাক্ট ফেলছে, এটা যাতে না হয়। অ্যাভয়েড ব্রাইট কালার ক্লথস, ব্রাইট কালার ক্লথকে অ্যাভয়েড করতে হবে। ব্রাইট কালার নেল পলিশ যদি হাতে থাকে তাহলে ওটা ওখান থেকে রিফ্লেক্ট করবে কালারকে। এনি টাইমস দ্যাট মে রিফ্লেক্ট দ্য লাইট সোর্সেস, এনি আইটেমস দ্যাট মে রিফ্লেক্ট দ্য লাইট সোর্সেস, লাইট সোর্সকে রিফ্লেক্ট করতে পারে এরকম যে কোনো কিছুকে অ্যাভয়েড করাটা উচিত। ডু নট ওয়্যার কালার্ড গ্লাসেস, কালার গ্লাস যাতে পরা না হয়। কালার গ্লাস পরলে তো তোমার গ্লাসই কালো, তো তুমি তো দেখবাই কালো। যদি গ্লাস কালো হয় বা অন্য কালারের গ্লাস আছে তোমার চোখে, তখন সেটা কিন্তু ওই কালারকে দেখাবে। ডু নট রেড হোয়েন টায়ার্ড অর সিক, যখন তুমি খুব দুর্বল থাকো বা একটু অসুস্থ থাকো তখন রেটিং করাটা উচিত না, কারণ তাড়াহুড়া করবে এবং ভালো দেখতে পারবে না বা প্রবলেম হবে। রেটিং ইজ এ সাবজেক্টিভ অ্যাক্টিভিটি। রেটিংটা হচ্ছে একটা সাবজেক্টিভ, এটা একটা স্ট্যান্ডার্ড না। তুমি নিজে হয়তো কেউ দেখবা যে একই টেস্টকে 3-4 রেটিং দিচ্ছে আর একজন 4 রেটিং দিচ্ছে। তো এই জন্য এই যে বলা যেটা সাবজেক্টিভ অ্যাক্টিভিটি। অ্যান্ড মুড উইল ইফেক্ট দ্য সাইকোলজিক্যাল সাবজেক্টিভ জাজমেন্ট অফ কালার। তোমার যে মুড আছে সেই মুডটা বা ফিলিংসটা আছে, সেই ফিলিংসটা কিন্তু তোমাকে
এক এক রকম অনুভূতি দিবে। সেই অনুভূতির কারণে তুমি কিন্তু মানে ভালো মুডে থাকলে কালারকে একটু ব্রাইট দেখবা, খারাপ মুডে থাকলে সবকিছু ফ্যাকাশে মনে হবে, এইরকম আর কি ব্যাপারটা। ফর দ্য সেম স্যাম্পল, একই স্যাম্পলের জন্য হোয়েন ওয়ান ইজ হ্যাপি, একটা স্যাম্পল থেকে অনেকে হয়তো হ্যাপি, কারণ সে হয়তো এই ল্যাবে কাজ করে আসছে বা অনেক কিছু দেখে আসছে, যেহেতু বুঝতেছে আসলে এই কালার অ্যাচিভ করাটা খুব কষ্টকর, তো তার জন্য মনে হবে যে না এইটুক করতে পারছে এটাই অনেক ভালো। আবার যে খুবই হাই একুরেট, সে মনে করবে যে না এরকম কেন হবে, যে এটা তো এরকম না হয়ে আরো ভালো হওয়ার কথা ছিল, তো সে তার জন্য রেটিংটা সে আরেক রকম করবে। তো এই জন্য মুডটা ইম্পর্টেন্ট, এই যে বলে সাবজেক্টিভ অ্যাক্টিভিটি। when one is happy it is one result and when they are down it is another result, এরকম হতে পারে। তো সেজন্য মুড খারাপ থাকলে বা টায়ার্ড থাকলে, সিক থাকলে টেস্ট না করাটাই ভালো। Observers must adapt to standard lighting condition for at least 2 minutes before observation commences. সো অবজারভেশন শুরু করার আগে স্ট্যান্ডার্ড যে লাইট আছে সেখানে তাকে নিজেকে আগে 2 মিনিট অন্তত থাকতে হবে, যাতে করে ওই লাইটের সাথে তার চোখটা মানিয়ে নেয়। দিস ইজ টু লেট দ্য আইজ অ্যাডাপ্ট টু দ্য কারেন্ট লাইট সোর্স এনভায়রনমেন্ট। এটাই বললাম যে কারেন্ট যে লাইট সোর্স আছে সেই এনভায়রনমেন্টের সাথে চোখটাকে একটু মানিয়ে নেওয়ার জন্য তাকে 2 মিনিট অন্তত ওই জায়গাতে অবস্থান করাটা জরুরি। আর লাস্ট যেটা দেখতেছো, দ্য রেটার্স রিকোয়ার স্ট্রিক্ট ট্রেনিং অ্যান্ড মাস্ট পাস দ্য প্রেজেন্ট অ্যাসেসমেন্ট, মানে প্রিসেট অ্যাসেসমেন্ট। তাকে ট্রেনিং দিতে হবে এবং তার জন্য তাকে টেস্ট করার জন্য বা তাকে জাজ করার জন্য কিছু টুল থাকবে, সেই টুলগুলা বা পরীক্ষা থাকবে, সেই পরীক্ষাতে তাকে পাস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে ডার্ক রুম হতে হবে, মানে ডার্ক রুম, এটাকে ডার্ক রুম বলা হয়, এটাতে নিয়ে টেস্ট করা হয়। তো দ্য রেটিং প্রসেস শুড বি ডান ইন এ ডার্ক রুম অফ কনস্ট্যান্ট হিউমিডিটি অ্যান্ড কনস্ট্যান্ট রুম টেম্পারেচার। এই যে রুমটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিতরে হিউমিডিটি এবং টেম্পারেচার কি থাকে, কন্ট্রোল থাকে। যখন কোনো লাইট থাকে না, মানে এই যে উপরে যদি কোনো লাইট সোর্স না দেওয়া হয়, লাইটটা যখন বন্ধ থাকে তখন এই রুমটা পুরোটাই ডার্ক থাকে, এই জন্য এটার নামটা হচ্ছে ডার্ক রুম। দ্য কালার অফ দ্য ডার্ক রুম ওয়াল and the object on the wall should be painted in natural gray as well. এই যে ওয়ালটা দেখতেছো, এই যে ওয়াল ডার্ক রুমের যে ওয়ালগুলো আছে ভিতরে, এগুলা ন্যাচারাল গ্রে দিয়ে কালার করা থাকতে হবে, ন্যাচারাল গ্রে কালার হতে হবে, which is similar to the rating gray card between level 1 and level 2. এই যে আমাদের উপরে গ্রেডিং কার্ড দেখছি, সেখানে 1 লেভেল এবং 2 লেভেলের যে কার্ড আছে সেটার মতো কালার, সেটার মতো গ্রে আর কি। as shown in the picture above, উপরে পিকচার যেটা দেখতে পাচ্ছ, the left is a natural gray wall when the lights are turned on. আচ্ছা, এখানে আমাদের দুইটা নাই, একটা ছবি আছে, এটা আমি কারেকশন করে দিব। It is required that the entire dark room must not have any other light sources except the light sources of the rating light box. অর্থাৎ এটার মধ্যে আর অন্য কোনো লাইট সোর্স থাকতে পারবে না, শুধুমাত্র আমাদের যে স্ট্যান্ডার্ড লাইট সোর্স আছে উপরে একটা লাইট, সেই লাইট সোর্সটা শুধুমাত্র থাকবে, অন্য কোনো ধরনের লাইট যাতে না থাকে। স্যার, স্যার এটা কি গ্রে কালার করা আছে এখন? হ্যাঁ, ওই যে লাইট জ্বালানোতে গ্রেটা বোঝা যাচ্ছে না, এমনি গ্রে কালারই করা আছে। Also ensure that no other মানে sunrays appears on the rating platform, মানে রেটিং প্ল্যাটফর্মে অন্য কিছু যাতে, মানে অন্য কোনো ধরনের আলো বাইরে থেকে মানে সূর্যালোক বা কোনো কিছু যাতে না আসে। ডার্ক রুম মানে কিন্তু পুরো রুমটাই ডার্ক, এবং এই যে বক্সটা, সেই বক্সটাও কিন্তু ডার্ক, ওখানে নিয়ে টেস্ট করা লাগে। আচ্ছা, এখানে তোমার দেখার জন্য একটা অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, এটা একটু দেখো। এই যে লাইট সোর্সটা দেখছো এখানে উপরে, লাইট সোর্সটা একটু উপরে আছে, আর তোমার স্যাম্পল যে প্লেস করা আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো আছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এই স্ট্যান্ডের উপরে স্যাম্পল থাকে, লাইটটা উপর থেকে আসে, আর তোমাকে দেখতে হবে এই যে কাপড় আছে সেটার সাথে পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে হবে। তো এই বিষয়টা হচ্ছে কিন্তু জরুরি, যে লাইট সোর্স পড়বে হচ্ছে এই বরাবর, স্যাম্পল থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো স্পেসিমেন, আর এই স্পেসিমেনের সাথে 90 ডিগ্রি কোণ করে রেটার যে আছে বা অবজারভার যে আছে সে ওখান থেকে ডিটেক্ট করবে বা দেখবে। তো এটা ওয়াজ রেটিং অ্যাঙ্গেল। To use the gray card to rate the sample, you need to use the correct rating angle. Proper rating angle টা তোমাকে মেনটেন করতে হবে। The standard generally used entail that the sample and the horizontal plane be at 45 degree while the light sources for rating and the sample are kept at 45 degree. The grader's eye are meant
to be a 90 degree to the sample while the distance between the eyes and the sample should be 50 to 70 সেন্টিমিটার। এই যে স্যাম্পল এবং তোমার চোখের ডিস্টেন্সটা হবে 50 থেকে 70 সেন্টিমিটারের মধ্যে এরকম। আচ্ছা, it is necessary for different personnel to carry out the eye calibration on the same sample periodically to ensure that the error between personnel is minimized. এটা করতে হবে। তুমি যদি সারা জীবন এই কাজটা করে থাকো বারবার প্রত্যেক দিন, তাহলে তোমাকেও মাঝে মাঝে ক্যালিব্রেট করতে হবে, মানে তোমার চোখেরও পরীক্ষা করা নিতে হবে, যাতে করে এদের নিজেদের মধ্যে ভেরিয়েশন না হয়, একই কাপড়কে যাতে দুইজন দুই রকম রেজাল্ট পাবে, মানে টেস্টারদেরকে বা যারা অবজারভার আছে তাদেরকে ফ্রিকোয়েন্টলি ক্যালিব্রেট করে নেওয়া। It is also necessary to carry out eye calibration between laboratories occasionally. ওই যে স্যাম্পল, সেম স্যাম্পলের জন্য দুইজনকে দিয়ে যেমন ক্যালিব্রেট করতে হবে, আবার ল্যাব টু ল্যাবও মাঝে মাঝে ক্যালিব্রেট করাতে হবে occasionally. Since each brand cooperates with many laboratories, the মানে consistency of eye strain between laboratories is particularly important. অর্থাৎ সব জায়গায় গিয়ে যাতে একরকম রেজাল্ট সে দিতে পারে, এটা একটা অবজারভারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা যাতে এনশিওর করা যায় সেজন্য তাদেরকে ক্যালিব্রেশন করাটা প্রয়োজন। হাউ প্রফেশনাল ল্যাবরেটরিজ ইভালুয়েট কালার ফাস্টনেস, প্রফেশনাল ল্যাবরেটরিজ গুলো কিভাবে কালার ফাস্টনেসটাকে ইভালুয়েট করে। তো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট্রি এন্ড কালার যেটা আছে AATCC and the ISO International Organization for Standardization, color fastness standards are the most commonly used in the USA and European Union respectively. For most ISO and AATCC color fastness tester, the fabric specimen's color after testing is compared to a grayscale for color change and the grayscale for staining. The grayscale for color change rates the color fading of the specimen on a scale from 1, money greatest change, to the 5, no change. The grayscale for staining rates the staining of an undyed material tested with the specimen from 1 to the 5. একই কথা, অর্থাৎ প্রফেশনাল ল্যাবরেটরিজ গুলো এই দুইটা টেস্টিং স্ট্যান্ডার্ডকে ফলো করে, AATCC এবং ISO, এই দুইটাকে ফলো করে মূলত তারা চেষ্টা করে যাতে করে মানে স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করার জন্য, মানে কালার ফাস্টনেস টেস্ট গুলোকে করার জন্য। তো আমরা কি টেস্টে যাব আজকে? এই টেস্ট গুলো আমরা পড়বো, কালার ফাস্টনেস টু ওয়াশিং, তারপর হচ্ছে কালার ফাস্টনেস টু না স্যার, আজকে রাবিং। না মেনু ভালো। হ্যাঁ, আমি ওই ভিডিও নামাইনি, তোমাদেরকে তো ভিডিও দেখানো দরকার, তো সেজন্য আমি ভিডিওগুলো নামাই রাখবো আজকে। ওইগুলো বলার সময় কয়েকটা ভিডিও দেখা দিলেও ভালো বুঝতে পারবো। তাহলে এই 5টা আর কি, অসুবিধা নাই, সবগুলোর মানে হয়তো প্রসিডিউরে কিছু পার্থক্য আছে, বাট কাজ একই, সবগুলাতেই তোমাকে ওই দুইটা গ্রেড দিয়ে দেখতে হবে। একটা হচ্ছে কালার চেঞ্জ স্কেল দিয়ে, আর হচ্ছে কালার স্টেনিং স্কেল দিয়ে, দুইটা স্কেল দিয়ে তোমাকে দেখতে হবে, দেখে ওই রেটিংটা নির্ণয় করতে হবে। আর কালার মানে প্রসেসিং এর সময়, যেমন ধরো ওয়াশিং এর ক্ষেত্রে তোমার নিশ্চয়ই কিছু ডিটারজেন্টের কথা বলা থাকবে, কিছু টাইম টেম্পারেচার এগুলো বলা থাকবে। তারপরে রাবিং এর ক্ষেত্রে কতক্ষণ রাব করতে হবে, কত ফোর্সে রাব করতে হবে, কিভাবে রাব করতে হবে, এই জিনিসগুলো বলা থাকবে। পার্সপিরেশনের ক্ষেত্রে তুমি তো আর মানুষ থেকে পার্সপিরেশন সংগ্রহ করবে না, ঘাম তো আর মানুষ থেকে সংগ্রহ করা হবে না, একটা পার্সপিরেশন কেমিক্যাল তৈরি করা হবে, সেই কেমিক্যালের মধ্যে একটা নির্দিষ্ট সময়টাকে রাখতে হবে, তারপরে নিয়ে এসে ওই সবগুলোতে কাজ একই, ওই দুইটা চেঞ্জের স্কেলের মধ্যে দিয়ে আমাদেরকে মূলত চেঞ্জ স্কেলটা দেখে নিতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ করব, আর তারপরে আর 2 দিন হয়তো বা ক্লাস করতে হবে। হ্যাঁ, তো আমরা এই সপ্তাহে টার্গেট করবো